Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা ট্যাগ কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তবে আজকে মূলত আমরা ট্যাগ কোয়েশ্চনের বেসিক যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো শিখব। তো ট্যাগ কোয়েশ্চনের নাম আমরা সবাই জানি, বাট এর কয়েকটা নাম আছে। যেমন এটাকে ট্যাগ কোয়েশ্চন বলে, কোয়েশ্চন ট্যাগ বলে, টেল কোয়েশ্চনও বলে। ঠিক আছে, সবগুলা মানে একটাই। তো আমরা এখন বুঝে নিই যে ট্যাগ কোয়েশ্চনটা কি। কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোয়েশ্চন বলে। এই সংজ্ঞাটা আমরা সবাই জানি। তো এখানে কয়েকটা উদাহরণ আছে, যেমন রহিম প্লেস ক্রিকেট, ডাজন্ট হি, বার্ডস ক্যান প্লে, ক্যান্ট দে, ইট ইজ নট আ নাইস স্টোরি বুক, ইজ ইট। এই যে প্রত্যেকটা বাক্যের শেষে একটা করে কোয়েশ্চন জুড়ে দেওয়া হয়েছে, সেটা কি বলা হয়? ট্যাগ কোয়েশ্চন। ঠিক আছে, তো কোনো কোনো বাক্যে ডাজন্ট হি, কোথাও বাক্যে ক্যান দিয়ে করছে, কোথাও ইজ দিয়ে করছে। সেইটুকুই আমরা শিখব যে আজকে কোন ধরনের বাক্যে কি কি উপায়ে ট্যাগ কোয়েশ্চন করতে হয়। ঠিক আছে, প্রাথমিকভাবে এটাকে দেখলে কিন্তু বোঝা যাবে না যে এখানে ডাজন্ট হি কেন হলো, এখানে ক্যান দিয়ে কেন হয়েছে, ইজ ইট কেন হয়েছে এখানে। সো এটাই আজকে আমরা শিখবো এই ভিডিওতে। চলো শুরু করি। তো ট্যাগ কোয়েশ্চন শেখার আগে তোমাকে যেটা করতে হবে, প্রথমে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট কী হয় সেটা আমাদের শিখতে হবে। আমাদের বাক্যের যে সাবজেক্ট আর ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট অনেক সময় সেম থাকে না। সো আমাদের এখন শিখতে হবে যে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট কী কী হয়। তো এখানে আমি একটা ছোটো লিস্ট করে দিয়েছি যে কী থাকলে ট্যাগ কোয়েশ্চন সাবজেক্ট কী হবে। যদি সাবজেক্ট আই থাকে তো ট্যাগ কোয়েশ্চন সাবজেক্ট আই হয়। উই থাকলে উই, ইউ, হি, ওয়ান থাকলে হি হতে পারে, ওয়ান হতে পারে, দেও হতে পারে। শি থাকলে শি, ইট, দিস, দ্যাট, এই তিনটা যে কোনো একটা থাকলে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট ইট হবে। দিস বা দোজ থাকলে দে হবে। সিঙ্গুলার মেল থাকলে হি, সিঙ্গুলার ফিমেল কোনো সাবজেক্ট থাকলে শি হবে। সিঙ্গুলার সাবজেক্ট উইদাউট আ পার্সন অর আল্লাহ তাহলে ইট হবে। যদি কোনো ব্যক্তি ছাড়া সিঙ্গুলার সাবজেক্ট হয় আর সেটা যদি কোনো ব্যক্তিকে না বোঝায় তাহলে এই ক্ষেত্রে ইট হবে। প্লুরাল সাবজেক্ট থাকলে দে হয়, সবসময় দে হবে। দে থাকলে তো দেই। দ্য ফোর, দ্য রিচ, দ্য ইংলিশ, এগুলো থাকলে দে হয়, কারণ হচ্ছে এগুলো দ্বারা একটা পুরো জাতিকে বোঝায়। যেমন দ্য ফোর গরিবরা, দ্য রিচ ধনীরা, দি ইংলিশ ইংরেজরা। সো এই জন্যই এগুলো থাকলে এদের পরিবর্তে সাবজেক্ট দে হয়। কান্ট্রি নেম অথবা রিভার নেম শি বা ইট, শি বা ইট। তারপর এভরিবাডি, এনিবাডি, সামবাডি, সামওয়ান, নান, নো ওয়ান, নোবডি থাকলে সাবজেক্ট অল টাইম দে হয়। এভরিথিং, এনিথিং, সামথিং, নাথিং থাকলে ইট হবে সাবজেক্ট। অবাসযুক্ত যে কোনো সাবজেক্ট থাকুক না কেন আমাদের ট্যাগ কোয়েশ্চন সাবজেক্ট উই হবে। যেমন অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, এ ফিউ অফ আস, সবগুলাই অবাসযুক্ত সাবজেক্ট। সো এগুলোর ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চন সাবজেক্ট উই বসাবো। অবিউযুক্ত সবগুলো সাবজেক্টেই ট্যাগ কোয়েশ্চন সাবজেক্ট ইউ হবে। যেমন অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, নান অফ ইউ, এ ফিউ অফ ইউ, এগুলো থাকলে আমাদের সাবজেক্ট ট্যাগ কোয়েশ্চন সাবজেক্ট ইউ হবে। অফ দেম যুক্ত যে কোনো সাবজেক্ট থাকলেও এখানে দে হবে। যেমন অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, এ ফিউ অফ দেম, এগুলো থাকলেও আমাদের ট্যাগ কোয়েশ্চন সাবজেক্ট দে হবে। সো এইগুলো হচ্ছে একদম বেসিক, যে বাক্যের যে সাবজেক্ট আর ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট কিন্তু সেম থাকে না অনেক সময়। সো এই জন্য এগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে। যদি কোনো সেন্টেন্সে সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্টটি দে হবে। কিন্তু সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ এরপরে যদি ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্টটি ইট হবে। তো এখানে কি বলছে যে সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ যুক্ত কোনো সাবজেক্ট থাকলে অবশ্যই ট্যাগ কোয়েশ্চন সাবজেক্টটা দে হয়। কিন্তু যদি সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ এরপরে যদি ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্টটি ইট হবে। তো নিচে দুটো উদাহরণ আমরা খেয়াল করি যে সাম অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট। তো কয়েকজন ছাত্র প্রেজেন্ট উপস্থিত। তো এখানে যে সাম অফ দ্য স্টুডেন্টস, এখানে সাম অফ আছে কিন্তু দ্য স্টুডেন্টস আছে। সো এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনও না, ম্যাটেরিয়াল নাউনও না। সো এটা হচ্ছে দে হয়েছে এটার পরিতে সাবজেক্ট। ঠিক আছে, আবার মোস্ট অফ দ্য ওয়াটার ইজ পলিউটেড, এই ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউন থাকলে ইট হবে। দ্য মোস্ট অফ এর সাথে দ্য ওয়াটার আছে ম্যাটেরিয়াল নাউন, সো
এখানে ইট হবে। নেগেটিভ টেক কোয়েশনে অক্সিলারি ভার্বগুলোর কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে হবে। যদি নেগেটিভ টেক কোয়েশন হয় তাহলে ওই নেগেটিভ টেক কোয়েশনের সাথে তো আমরা যখন অক্সিলারি ভার্ব বসাবো তখন ওই অক্সিলারি ভার্বের আর নটের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। কন্ট্রাক্টেড ফর্ম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। যেমন এম আর নট যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আরন্ট, সেটা কি হয়ে যাবে? এম নট হয়ে যাবে আরন্ট। ইজ আর নট ইজন্ট, আর নট আরন্ট, ডু নট ডোন্ট, ডাজ নট ডাজন্ট, ডিড নট ডিডন্ট, was not wasn't, were not weren't, shall not shan't, will not won't, would not wouldn't, should not shouldn't, could not couldn't, may not mayn't, might not mightn't, had not hadn't, must not mustn't, need not needn't, ought not oughtn't। এগুলা হচ্ছে নেগেটিভ টেক কোয়েশনের অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম। অবশ্যই তোমাকে টেক কোয়েশনটা যদি নেগেটিভ হয় এই কন্ট্রাক্টেড ফর্মই লিখতে হবে, অন্যথায় হবে না। আর টেক কোয়েশন করার ক্ষেত্রে এই 4টা বেসিক পয়েন্ট মনে রাখতেই হবে। সো এখানে স্টেপটার নামটা হচ্ছে বেসিক পয়েন্টস টু রিমেম্বার কখন টেক কোয়েশন করার সময়। তো প্রথম বাক্যে কি বলছে? সেন্টেন্স এবং কোয়েশন টেক অবশ্যই একই টেন্সে হবে। সেন্টেন্সটা যে টেন্সে থাকবে কোয়েশন টেকটা সেম টেন্সে হতে হবে, অন্য টেন্সে হলে হবে না। বাক্য পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, বাক্য নেগেটিভ হলে ট্যাগ হবে পজিটিভ, এটাও মাথায় রাখতে হবে। বাক্যটা যদি পজিটিভ থাকে, হা বোধকে থাকে, ট্যাগ কোয়েশনটা নেগেটিভ হবে। বাক্যটা যদি নেগেটিভ হলে ট্যাগ কোয়েশনটা পজিটিভ হবে। তারপর হচ্ছে কোয়েশন ট্যাগে সর্বদা প্রোনাউন ব্যবহার করতে হবে। কোয়েশন ট্যাগে সবসময় প্রোনাউন ইউজ করতে হবে। আমরা যে সাবজেক্টে থাকুক না কেন সেই সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। বাক্যের শেষে ফুল স্টপ, এক্সক্লামেশন সাইন, উঠিয়ে কমা বসাতে হয় এবং ট্যাগ কোয়েশনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এই 4টা নিয়ম অবশ্যই আমাদের মনে রাখতে হবে এবং এই 4টা নিয়মের মধ্যে আমাদের ট্যাগ কোয়েশন করতে হবে। তাহলে আবার চলো শুরু করি বেসিক নিয়মগুলা। তো রুল নাম্বার 1-এ আছে যে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশন করতে হয়। নিয়মটা হচ্ছে খুবই সহজ, যে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স যদি থাকে সেটাকে অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশন করতে হয়। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। তো এখানে উদাহরণ দেখি, গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন। যে মহান ব্যক্তিরা কিছুই করতে পারতো না একটা প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া। সো এই বাক্যটা গ্রেট পিপল হচ্ছে সাবজেক্ট, মহান ব্যক্তিরা। তো আমরা জানি গ্রেট পিপল প্লুরাল হওয়ার কারণে এখানে সাবজেক্ট দে হবে। আর এখানে আছে অক্সিলারি ভার্ব কুড আছে, সো কুড দিয়ে করতে হবে। এখন যেহেতু বাক্যটা নেগেটিভ, যে কুড ডু নাথিং, সো নেগেটিভ, নাথিং যেহেতু বাক্যটা নেগেটিভ, তো নেগেটিভ হলে আমাদেরকে ট্যাগ কোয়েশনটা পজিটিভ করতে হবে। আমরা বলছিলাম যে বাক্যটা নেগেটিভ হলে ট্যাগ কোয়েশন হবে পজিটিভ। সো কুডন্ট লেখা যাবে না, কুড দিয়ে লিখতে হবে। ঠিক আছে? গ্রেট পিপল, মহান ব্যক্তিরা। আমাদের বলা আছে যে প্লুরাল সাবজেক্ট যদি হয় তো ট্যাগ কোয়েশন সাবজেক্ট দিয়ে হবে। তারপর 2 নম্বর উদাহরণটা দেখি, ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস। প্রত্যেকের উচিত তার পিতামাতাকে ভালোবাসা। সো ওয়ানের পরিবর্তে আমরা জানি ওয়ান লেখা যায়, হি লেখা যায়, দে লেখা যায়। তো আমরা এখান থেকে যেটা খুশি সে লিখতে পারবো। আর যেহেতু অক্সিলারি ভার্ব শুড আছে, তো আমাদের নিয়মটা তো হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব ট্যাগ কোয়েশন করতে হবে। সো এখানে শুড যেহেতু অক্সিলারি ভার্ব, সো আমরা শুড দিয়ে এটা করতে হবে। তো শুড ওয়ান, শুডন্ট ওয়ান লিখতে হবে, কারণ হচ্ছে বাক্যটা হাবোধক, তো ট্যাগ কোয়েশনটা নেগেটিভ করতে হবে। শুডন্ট ওয়ান, শুড নট ওয়ান লিখলে কিন্তু হবে না, কারণ আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব আর নটের কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে। তাহলে শুড আর নটের কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে শুডন্ট। তো আমরা শুডন্ট ওয়ান লিখতে পারি, শুডন্ট হিও লিখতে পারি, শুডন্ট দেও লিখতে পারি, কারণ ওয়ান থেকে সাবজেক্ট ওয়ানও হয়, হিও হয়, অথবা দেও হয়। তো যেটা সেটাই লেখা যাবে। তারপর হচ্ছে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। আমার প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস আছে। তো আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে আই। আমরা জানি আই থেকে আই হয়, আর এম নট হয়ে যায় আরন্ট, এটা আমরা পড়ছি। সো এম নট সেটা হবে আরন্ট, তো আরন্ট আই। তারপর হচ্ছে নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। এখানে নো ওয়ান থাকলে আমাদের সাবজেক্ট দে হয়। আমরা পড়ছি যে
কি সাবজেক্ট থাকলে টেক কোয়েশ্চেন সাবজেক্ট কী হয় সেটা অবশ্যই ভালো করে পড়ে আসতে হবে। নো ওয়ান থাকলে দে হয়, সো আমরা এখানে দে হবে। আর এখানে অক্সিলারি ভার্ব শুড আছে, সো শুড দে। আর নো ওয়ান যেহেতু বাক্যটা নেগেটিভ করে দিয়েছে, মানে সো এখানে আমাদের শুড দিয়ে লিখতে হবে, পজিটিভ লিখতে হবে। বাক্যটা নেগেটিভ ছিল, তাই আমাদের পজিটিভ টেক কোয়েশ্চেন করতে হয়েছে। আর রুল নাম্বার 2, আমরা আগেরটা বললাম যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু টেক কোয়েশ্চেন করতে হয়। এখন বলছে যে মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে ডু ডাজ ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে ডু ডাজ ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে ডু ডাজ দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হলে ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। সো এখানে দুইটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। মেইন ভার্ব থাকলে ডু ডাজ ডিড তো হয়ই, তবে যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমাদেরকে ডু আর ডাজ দিয়ে টেক কোয়েশ্চেন করতে হবে। আর সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হবে। তো উদাহরণ দেখি আমরা কয়েকটা, যে মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। তো মর্নিং মানে হচ্ছে সকাল, আর এখানে ভার্ব হচ্ছে এন্টারটেইন। তো মর্নিং এন্টারটেইনস বাক্যটা দেখলেই বোঝা যাবে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো মর্নিং মানে সকাল, সকালের পরিবর্তে সাবজেক্ট ইট হবে, যেহেতু এটা সিঙ্গুলার এবং এটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, সো এটা ইট হবে। আর এন্টারটেইনস মেইন ভার্ব বি1-এ আছে, তাহলে ডু বা ডাজ দিয়ে করতে হবে। এখন আমাদের খেয়াল করতে হবে যে টেক কোয়েশ্চেনের সাবজেক্টটা কি ইট, তো ইটের সাথে কি ডু হয় নাকি ডাজ হয়। সো ডু ডাজের বেলা অবশ্যই ইটের সাথে ডাজ হয়, তাহলে আমরা ডাজ লিখবো। আর বাক্যটা যেহেতু হা বোধক, সো আমরা না বোধক করে দিব, এই জন্য ডাজ আর নটকে ডাজন্ট বলতে হবে, ডাজন্ট ইট। তারপর হচ্ছে এভরিবডি বিলিভস দিস ট্রুথ। তো এভরিবডির পরিবর্তে দে হয়, আর যেহেতু দের সাথে ডাজ হয় না, যদিও এখানে এস বা ইয়েস আছে, অনেকেই এস বা ইয়েস থাকলে মনে করে ডাজ যে টেক কোয়েশ্চেনটা করতে হবে। এখানে দেয় ঠিকই, কিন্তু ডাজন্ট দিয়ে দেয়, অবশ্যই এই ভুলটা করা যাবে না। এভরিবডি থাকলে দে হয়, আর দের সাথে কখনোই ডাজ হয় না, সো আমাদেরকে ডো দিতে হবে। আর বাক্যটা যেহেতু হা বোধক, সো না বোধক করতে হবে, যে ডু আর নটকে ডোন্ট দে। এই ভুলটা অনেকেই করে ফেলে, যে অনেকেই ডাজন্ট দে লিখে ফেলে, সো এই ভুলটা করা যাবে না। এখানে টেক কোয়েশ্চেনে আমাদের যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট অনুসারে কিন্তু আমাদের এখানে অক্সিলারি ভার্বটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে ডোন্ট দে, এভরিবডি বিলিভস দিস ট্রুথ, ডোন্ট দে। সাম অফ মাই ক্লাসমেটস বিকেম এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস। তো সাম অফ মাই ক্লাসমেটস হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাম অফ মাই ক্লাসমেটসের পরিচয় দে হয়, আর এখানে আছে বিকেম, মানে সাবজেক্ট প্লাস বি2 মানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তো ফার্স্ট ইনডিফিনিট যদি বাক্যটা থাকে আর যদি মেইন ভার্ব থাকে তাহলে ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। তো বাক্যটা যদি হা বোধক আছে তো ডিডের সাথে নট লাগাই দিতে হবে, ডিডন্ট দে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমি বাক্যটা আবার পড়ছি, সাম অফ মাই ক্লাসমেটস বিকেম এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস, ডিডন্ট দে। কিন্তু নিড এবং দেয়ার যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তো নিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়, ডেয়ার থাকলে ডেয়ার দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। সো এখানে একটু ভুল হয়েছে নিয়মটাতে, নিয়মটা হওয়ার কথা ছিল, কিন্তু নিড এবং ডেয়ার যদি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয় তাহলে নিড বা ডেয়ার দিয়েই টেক কোয়েশ্চেনটা করতে হয়। তো এখন কথা হচ্ছে, তো নিড তো মেইন ভার্ব হিসেবে বসে, ডেয়ারও মেইন ভার্ব হিসেবে বসে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে দুইটা বসে। তো আমরা কখন বুঝবো যে নিডটা অক্সিলারি ভার্ব আর ডেয়ারটা অক্সিলারি ভার্ব, কখন মেইন ভার্ব কখন অক্সিলারি, এটা আমরা কীভাবে বুঝবো। তো আমি শর্টকাট বলে দিই, নিড এবং ডেয়ার এই দুটা মেইন ভার্ব হিসেবে বসে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে বসে। তো এই নিড এবং ডেয়ারের পরে যদি নট থাকে, কথাটা ভালো করে শুনো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। নিড এবং ডেয়ারের পরে যদি নট থাকে তাহলে অবশ্যই নিড এবং ডেয়ার অক্সিলারি ভার্ব, তখন কিন্তু নিড এবং ডেয়ার দিয়েই টেক কোয়েশ্চেনটা করতে হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে বিষয়টা ক্লিয়ার করি। আই নিড টু সি আ ডক্টর, আই নিড টু সি আ ডক্টর। একটু খেয়াল করো, নিডের পরে কি এখানে নট আছে, নট নাই, সো নিডটা কিন্তু এখানে মেইন ভার্ব। তাহলে আই থেকে তো আমাদের সাবজেক্ট আই হয়েছে, আর যেহেতু এটা মেইন ভার্ব তাহলে ডু বা ডাজ দিয়ে করতে হবে, বি1-এ আছে। তো আয়ের সাথে তো ডু হয়, এই জন্য ডোন্ট আই, বা কোটা হা বোধক আছে, টেকটা না বোধক করে দিলাম। তবে দ্য গার্ল নিডিড টু গো দেয়ার, এখানে খেয়াল করো দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট আর নিডিড হচ্ছে বি2-তে আছে। সো এখানে যেহেতু নট নাই, সো এটা হচ্ছে মেইন ভার্ব। সো দ্য গার্লের পরিবর্তে আমরা শি লিখবো, কারণ আমরা আগেই বলছি টেক কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় কী হয়, প্রনাউন হয়। সো দ্য গার্লের পরিবর্তে সাবজেক্ট কিন্তু প্রনাউন কিন্তু শি হবে, শি। আর নিডিড যেহেতু বি2-তে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে বাক্যটা, তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকলে
ডিড দিয়ে করতে হয় টেক কোয়েশ্চেন, যেহেতু বাক্যটা হাব উদ্যোগে আছে সো আমরা কি করব এটার সাথে নট লাগাই দেবো, তো ডিডন্ট শি। ওকে, আশা করি বুঝতে পারছো। হি নিডস সাম পেন্স, তো এখানে খেয়াল করো হি নিডস সাম পেন্স, নিডের পর নট নাই, সো নিডটা মেইন ভার্ব। তো হি থেকে তো আমাদের হি হয় সাবজেক্ট, আর নিডস যেহেতু আছে হি এর সাথে ডু বি ওয়ানে আছে, তো বি ওয়ানে থাকলে মানে বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স মানে ডু বা ডাজ দিয়ে টেক কোয়েশ্চনটা করতে হয়। যেহেতু হি এর সাথে ডু হয় না ডাজ হয়, সো আমাদেরকে ডাজ দিয়ে এটা করতে হবে। আর যেহেতু বাক্যটা হা বোধক আছে এই জন্য না বোধক করে দেবে, ডাজন্ট হি লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো আই নিড নট লিভ দ্য অফিস, তো এখানে খেয়াল করো নিড নট, নিডের পরে কী আছে নট আছে, তাহলে বাক্যটা নিড, বাক্যটাতে নিডটা কিন্তু অক্সিলারি ভার্ব। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডু ডাজ কাজে আসবে না, কারণ নিডের পরে নট আছে, তো নিডটা অক্সিলারি ভার্ব। সো আমরা কি লিখবো, আই থেকে তো আই হয় তাহলে এটা হবে, দেখো নিড কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসছে এখানে, সো নিড দিয়ে করতে হবে নিড আই, ঠিক আছে। এটা কিন্তু ডোন্ট আই ডু আই লেখলে হবে না, ঠিক আছে। হি নিড নট ডু দিস, এটাও কিন্তু নিডের পর নট আছে, সো নিড হি হবে। আশা করি বুঝতে পারছো। আবার সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ব্রিটিশ ইংলিশে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে টেক কোয়েশ্চেন করা হয়, আর আমেরিকান ইংলিশে ডু ডাজ ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করা হয়। একটু খেয়াল করো হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আবার মাঝে মাঝে মেইন ভার্ব হিসেবেও বসে। তো কথা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসলে তো আর কোনো কথা নেই, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা টেক কোয়েশ্চেন করবো, কিন্তু যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে আমরা কি করব, এক্ষেত্রে দুইটাই করা যায়। আমরা ব্রিটিশ ইংলিশে যদি ফলো করি তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভ হ্যাজ মেইন ভার্ব হোক আর অক্সিলারি ভার্ব হোক, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে টেক কোয়েশ্চেন করা যায়। আর আমরা যদি বলি না বাক্যটাতে হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে বসছে না, আমরা আমেরিকান স্টাইলে করব, তখন ডু ডাজ ডিড দিয়ে আমরা টেক কোয়েশ্চেন করতে পারি। তো আমি যদি সহজ করে বলি, তোমরা হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব থাকুক আর অক্সিলারি ভার্ব থাকুক, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে টেক কোয়েশ্চেন করে ফেলো, তাহলে আর কোনো ঝামেলা নাই। তো এখানে আমরা উদাহরণগুলো দিই ব্রিটিশ ইংলিশে, যেমন ইউ হ্যাভ আ নাইস কার, এখানে ব্রিটিশ ইংলিশে বলতেছে যে ইউ হ্যাভ আ নাইস কার, এটাকে আমরা টেক কোয়েশ্চেন কীভাবে করবো, তো বলতেছে হ্যাভ আছে মেইন ভার্ব, এটা ডু ডাজের চিন্তা আমরা করবো না, হ্যাভ দিয়ে করবো, তো হলো হ্যাভন্ট ইউ, ইউ থাকলে ইউই হয়, আর বাক্য যেহেতু হা বোধক আছে এই জন্য হ্যাভন্ট ইউ। হি হ্যাজ টু ডগস, তাহলে এটা হচ্ছে হ্যাজন্ট হি, কারণ হি থেকে হি হয়, আর বাক্যটা হা বোধক আছে এই জন্য না বোধক করে দিলাম হ্যাজন্ট হিম। দে হ্যাড আ ফ্ল্যাট, হ্যাডন্ট দে। আবার আমেরিকান ইংলিশে সেটা হচ্ছে যে হ্যাভ হ্যাজ হ্যাড যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন ডু ডাজ ডিড দিয়ে তারা টেক কোয়েশ্চেন করে। সো এটা হচ্ছে ইউ হ্যাভ আ নাইস কার, ইউ থেকে ইউ, আর যেহেতু হ্যাভ মানে হ্যাভ এবং হ্যাজ হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে হ্যাড, তো হ্যাভ হ্যাজ হচ্ছে বি1, হ্যাড হচ্ছে বি2, আবার হ্যাড হচ্ছে বি3। তাহলে হ্যাভ আর হ্যাজ যদি থাকে আমরা ধরে নেব এটা বি1, তো বি1এ থাকলে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তো ডু বা ডাজ দিয়ে করতে হয়, তো ইউর সাথে তো ডাজ হয় না, ডু হয়, যেন ডু দিয়ে করতে হবে ডোন্ট ইউ, কারণ বাক্যটা হাব দিয়ে গেছে এই জন্য ডোন্ট ইউ লিখতে হবে। হি হ্যাজ টু ডগস, তো হি থেকে তো হি হয় সাবজেক্ট, হি দিলাম, আর যেহেতু এটা আমেরিকান ইংলিশে করতেছি তো হ্যাজ আছে, তো হ্যাজ তো বি1, তো বি1 হইলে ডু বা ডাজ দিয়ে করতে হবে, সাবজেক্ট প্লাস বি1 মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে বাক্যটা থাকলে ডু ডাজ দিয়ে করতে হয়, তো হি এর সাথে তো ডু হয় না ডাজ হয়, এই জন্য ডাজন্ট হি হবে। দে হ্যাড ফ্ল্যাট, হ্যাডটা কিন্তু বি2তে আছে, সো এই ক্ষেত্রে ডিড দিয়ে করতে হবে, ডিডন্ট দে। বেসিকলি এই দুইটা নিয়ম যারা ভালো করে বুঝবা তারা অলরেডি 5-এর মধ্যে 3 পাবা। এই দুইটা নিয়ম ভালো করে বুঝতে হয়, কারণ এই দুইটা নিয়মের পরে বাকি নিয়মগুলো আর এত ঝামেলা নাই, বাকিগুলো পড়লেই জানা যায়, বোঝা যায়, ঠিক আছে। এই দুইটা নিয়ম ভালো করে অবশ্যই তোমরা পড়ে নিবা। রুল 3, এখানে কিছু নেগেটিভ শব্দ আমাদের জানতে হবে, আমরা এগুলো দেখলে বোঝা যায় না যে এগুলো নেগেটিভ শব্দ, সো এই জন্য এটা একটা লিস্ট করে দিছি। তো সেন্টেন্সে নেগেটিভ শব্দ যেমন ফিউ, হার্ডলি, সেলডম, লিটল, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, নেভার, নাথিং, নোবডি, নান থাকলে ট্যাগে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হয়, মানে এই শব্দগুলো নেগেটিভ, কিন্তু এইগুলো যদি কোনো বাক্যে থাকে বাক্যটা অবশ্যই নেগেটিভ ধরে নিতে হবে, আর ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই পজিটিভ করতে হবে। সো
ফিউ, হার্ডলি, সেলডম, লিটল, বেয়ারলি, এই কথাগুলো, স্কার্সলি, রেয়ারলি, এই কথাগুলো শুনলে কিন্তু বোঝা যায় না যে বাক্যটা নেগেটিভ, এই জন্য এগুলো একটু মাথায় রাখতে হবে। নেভার, নাথিং, নোবডি, নান, এগুলো শুনলে বোঝা যায় যে এগুলো নেগেটিভ, সো এগুলো বোঝাই যায় নেগেটিভ, এগুলো এতটা খেয়াল না করলেও চলবে। কিন্তু ফিউ, হার্ডলি, সেলডম, লিটল, বেয়ারলি, স্কার্সলি, রেয়ারলি, এই কথাগুলা যে নেগেটিভ এটা মাথায় রাখতে হবে। তো কয়েকটা উদাহরণ দেখি আমরা। আ বার্কিং ডগ সেলডম বাইটস। তো আ বার্কিং ডগ মানে একটা গেউ গেউ করা কুকুর খুব কমই কামড়ায়, সেলডম মানে খুবই কম, বাইট মানে কামড়ানো। তো এই যে খেয়াল করে এ বার্কিং ডগ, এটাকে আমরা এটা পরিবর্তে ইট হবে সাবজেক্ট, আর সেলডম তো এখানে একটা অ্যাডভার্ব, সো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে বাইটস হচ্ছে ভার্ব, তো বি1 এ আছে, তো সাবজেক্ট প্লাস বি1 মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু বা ডাজ দিয়ে করতে হয়, ঠিক আছে। তো ইটের সাথে তো ডাজ হয়, জন্য ডাজ দিয়ে করতে হয়। আর বাক্যটা যেহেতু নেগেটিভ কারণ সেলডম আছে, সো এখানে ডাজ ইট লিখতে হবে, ডাজন্ট ইট লেখলে কিন্তু কাটা। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য ফন্ট। তো এখানে লিটল শব্দটা আছে, বোঝাই যে বাক্যটা নেগেটিভ, সো ইজ দেয়ার, ইজন্ট দেয়ার লেখা যাবে না, ইজ নট মানে ইজন্ট দেয়ার হবে না, সো ইজ দেয়ার লিখতে হবে, কারণ এখানে লিটল কথাটা আছে। তো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস ফন্ট। তারপর হচ্ছে নো বডি লিভস ইন দিস হাউস। নো বডি থাকলে দে হয় দে, আর লিভস বি1 আছে, সো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে ডু বা ডাজ হয়, দেয়ের সাথে ডাজ হয় না, এই জন্য আমরা এখানে ডু লিখতে হবে, ডু দে। বাক্যটা না বোধক আছে তো নো বডি, সো এটাকে ডু দে লিখতে হবে। এখানে একটা মনে রাখতে হবে, আমরা পড়ছি একটু আগে যে ফিউ আর লিটল থাকলে কিন্তু বাক্যটা নেগেটিভ, কিন্তু মনে রাখতে হবে বাক্য যদি এ ফিউ এবং এ লিটল একসাথে থাকে তাহলে বাক্যটা কিন্তু হাবোধক, নেগেটিভ শব্দ তখন হবে না, এটা শব্দ নেগেটিভ শব্দ হিসেবে ধরা হবে না। রুল নাম্বার 4, ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ, উড ইউ, উডন্ট ইউ, এরকম যে কোনোটার দ্বারা টেক কোয়েশ্চন করা যায়। তবে লেটস বা লেটাস থাকলে শ্যাল ইউ দিয়ে টেক কোয়েশ্চন করতে হয়, কিন্তু রিকোয়েস্ট বুঝালে উড ইউ বা কুড ইউ এর ব্যবহার করাই ভালো। তাহলে নিয়মটা কি, যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা যে কোনোটাতে টেক কোয়েশ্চন করতে পারবো, যেমন উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ, উড ইউ, উডন্ট ইউ, হ্যাঁ, মাইট ইউ, মাইটন্ট ইউ, সো যে কোনোটা দ্বারা করতে পারবো। তবে মাথায় রাখতে হবে লেটস বা লেটাস থাকলে শ্যাল ইউ দিয়ে টেক কোয়েশ্চন করতে হবে, আর রিকোয়েস্ট বুঝালে অবশ্যই উড ইউ বা কুড ইউ ব্যবহার করতে হবে। এই নিয়মগুলো মাথায় রাখতে হবে। সো ওপেন দ্য ডোর, এখানে বাক্যটা ইম্পারেটিভ আদেশ করছে, সো আমরা উইল ইউ, ক্যান ইউ, ওন্ট ইউ, ক্যান্ট ইউ, এরকম আরও যারা খুশি এটাতে করা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে, শুধু শ্যাল উইটা ছাড়া। হ্যাঁ, ডু নট টেল আ লাই, মিথ্যা বলো না, এটা উইল ইউ, ক্যান ইউ, ওন্ট ইউ, ক্যান্ট ইউ যে কোনোটাতে করা যাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু হাবোধক বা না বোধক এটার কোনো হিসাব করা হয় না। তুমি চাইলে উইলেও দিতে পারবা, আবার ওন্টও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সে বাক্য হাবোধক হোক আর না বোধক হোক সেটা ডাজন্ট ম্যাটার। সো যেটা মন চায় সেটা দিয়ে আমরা লিখবো, এখানে যেটা খুশি এটা দিবা, অসুবিধা নেই। উইল ইউ, ক্যান ইউ, ওন্ট ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ, উড ইউ, উডন্ট ইউ, যেটা খুশি সেটা দিবা। তারপরে দেখো লেট আরমান টেক আর ডিসিশন, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। সো উইল ইউ, ক্যান ইউ, ওন্ট ইউ, ক্যান্ট ইউ, যারা খুশি এটা করা যাবে। বাট আমাদের এই জায়গায় আইসা পার্থক্য আছে যে প্লিজ ব্রিং মি অ্যান অরেঞ্জ, যেহেতু প্লিজ কথাটা আছে, প্লিজ বা কাইন্ডলি থাকলে বুঝে নিবা বা কোনো রিকোয়েস্ট বোঝাচ্ছে। সো রিকোয়েস্ট হইলে আমরা বলছি যে রিকোয়েস্ট বুঝে উড ইউ বা কুড ইউ দিয়ে করা ভালো। সো আমরা উড ইউ না হলে কুড ইউ লিখবো, ঠিক আছে। সো প্লিজ ব্রিং মি অ্যান অরেঞ্জ, সো এটা লিখবো উড ইউ অথবা কুড ইউ। লেট আস গো ফর এ ওয়াক, যেহেতু লেটাস আছে আমরা পড়ছি যে লেটস বা লেটাস থাকলে লেটসটাকেই লেটাস বলে বা লেটাসটাকে সংক্ষেপে লেটস বলে, অসুবিধা নেই, যেটাই থাকুক আমাদেরকে শ্যাল উইথ দ্য টেক কোয়েশ্চনটা করতে হবে। আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 5, অক্সিলারি ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অক্সিলারি ভার্ব দিয়ে টেক কোয়েশ্চন করতে হয়, আবার মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডু, ডাজ, ডিড দিয়ে টেক কোয়েশ্চন করতে হয়। এটা কিন্তু রুল নাম্বার 2 এর মতো, যে মেইন ভার্ব থাকলে যে মেইন ভার্ব দিয়ে করতে হয়, আর অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে করতে হয়। বাট এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা জিনিস কি, জিনিসটা হচ্ছে
এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট আর ভার্বটা কিন্তু লাস্টে থাকে, সো এটা স্টুডেন্টদের জন্য একটু ঝামেলা হয়ে যায় যে এখানে সাবজেক্টটা আর ভার্বটা খুঁজে বের করতে। সবসময় মনে রাখবা যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু লাস্টে থাকে, ঠিক আছে? তাহলে নিয়মটা আমরা আবার পড়ি যে অক্সিলিয়ারি ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়, আবার মূল ভার্বযুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডু ডাজ ডিড দিয়ে টেক কোয়েশ্চেন করতে হয়। ওকে, তো উদাহরণগুলো দেখি। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, একটু খেয়াল করে এখানে যে হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ মানে ছবিটা কত সুন্দর। সো এখানে দেখো দ্য পিকচার ইজ কিন্তু দ্য পিকচার সাবজেক্ট আর ইজটা হচ্ছে ভার্ব, তো সাবজেক্টের ভার্বটা লাস্টে চলে আসে, তো দ্য পিকচারের পরিবর্তে সাবজেক্ট কী হবে ইট, আর ইজ থেকে ইজন্ট, কেন? কারণ বাক্যটা হা বোধক, সো ইজন্ট ইট হবে। ওকে, হাউ নাইসলি দ্য বার্ড সিংস, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড আর সিংস হচ্ছে এখানে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস বি ওয়ানে আছে বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স, তো দ্য বার্ড পাখিটির পরিবর্তে কী হবে ইট, আর যেহেতু এটা মেইন ভার্বে আছে আর বি ওয়ানে আছে, সো ডু না হলে ডাজ দেওয়া করতে হবে, তো ইট যেহেতু এখানে আছে ইটের সাথে তো ডু হয় না, ডাজ, ওই জন্য ডাজন্ট করতে হবে, হাবুদকে আছে তো না বুদক করে দিলাম, ডাজন্ট ইট। হোয়াট আ গেম ইট ওয়াজ, তো এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজন্ট ইট। হাউ নাইসলি দে পারফর্মড, এখানে খেয়াল করো দে হচ্ছে সাবজেক্ট আর পারফর্মড হচ্ছে বি টু, এখানে বারবার 2 নম্বর ফর্ম, সো এখানে দে থেকে তো দেই হবে, কিন্তু যেহেতু বি টুতে আছে আমরা জানি বি টুতে কোনো বাক্য থাকলে বি টু দিয়ে তাহলে এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, বাক্যটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, সো এটা হচ্ছে ডিড দিয়ে করতে হবে, তো হা বোধক আছে এটাকে না বোধক করতে হবে টেক কোয়েশ্চন, তো ডিড অন দে। রুল নাম্বার 6, এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট ও ভার্ব উজ্জ্ব থাকলে সেক্ষেত্রে সেন্টেন্স বুঝে সাবজেক্ট ও ভার্ব ধরে নিয়ে টেক গঠন করতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে অনেক সময় সাবজেক্ট ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বটা বুঝতে হবে যে কি, সেটা ধরে আমাদেরকে টেক করতে হবে। যেমন হোয়াট অ্যান আইডিয়া, অনেক সময় এই বাক্যটা থাকে যে হোয়াট অ্যান আইডিয়া, কি দারুণ ধারণা, তো এই ক্ষেত্রে মূলত বাক্যটা হচ্ছে হোয়াট অ্যান আইডিয়া ইট ইজ, তো এখানে ইট ইজ দেওয়া থাকে না, সো আমাদেরকে বুঝে নিতে হবে যে ইট ইজ আছে এখানে, তো ইজন্ট ইট। হোয়াট আ পিটি, তো এখানেও কিন্তু ইট ইজ আছে বাট এটা দেওয়া থাকে না, তো ইজন্ট ইট দিয়ে আমাকে কোয়েশ্চেন করতে হয়। তো আমি যদি নর্মালি বলি যে কোনো বাক্যে যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে ইজন্ট ইট দিয়ে টেক কোয়েশ্চেন করে ফেলতে পারো, মোটামুটি হয়ে যায়। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, সো আমি বলবো যে এই নিয়মটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এখানে এই ধরনের একটা বাক্য তাকে আমি খেয়াল করছি, সো এখানে 1 নম্বর তোমাদের থাকতেও পারে এটাতে, ঠিক আছে? সো নিয়মটা ভালো করে একটু খেয়াল করো যে রুল নাম্বার 7 এটা যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী টেক কোয়েশ্চেন গঠন করতে হয়। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী টেক কোয়েশ্চেন গঠন করতে হয়। তো কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা কিন্তু অনেকেই জানি কিছু সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেগুলো কি? যেমন আফটার, অলদো, অ্যাজ, বিকজ, বিফোর, ইভেন ইফ, ইভেন দো, if, in order that, once, provided that, rather than, since, so that, then, that, though, unless, until, when, whenever, where, whereas, wherever, while, এগুলা দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকবে, দুইটা ক্লজ নট দুইটা ওয়ার্ড, দুইটা ক্লজ যখন যুক্ত থাকবে তখন আমরা বুঝে নেব যে এটা কমপ্লেক্স সেন্টেন্সেস। তো কমপ্লেক্স সেন্টেন্সের কিন্তু দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ এটাকে মেইন ক্লজও বলে, ওর ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে। আচ্ছা, আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুইটা জিনিসই আমরা ধরি। তো একটু প্রিন্সিপাল ক্লজ কোনটা? যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের এটা জানা যে দুইটা ক্লজ থাকবে, তো একটা ক্লজ তো প্রিন্সিপাল ক্লজ, তাই না? তো প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই বাক্যটা, সেই ক্লজটা যেটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তার নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এক কথায় যে ক্লজ স্বাধীনভাবে তার নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো আমরা এখানে প্রথম যে বাক্যটা আছে সেটা আমরা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। ইফ শি স্টাডিজ হার্ড, এর মানে হচ্ছে যদি সে কঠোরভাবে পড়াশোনা করে বা কঠোর পড়াশোনা করে, শি উইল পাস দ্য এক্সাম,
শি উইল পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করবে। আচ্ছা, এখন আমরা এখানে একটু যদি খেয়াল করি, মানে ভেঙে ভেঙে যদি দুইটা ক্লজের মিনিং বলি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তো ইফ শি স্টাডিজ হার্ড, যদি সে কঠোর পড়াশোনা করে। আচ্ছা, আমরা তো যদি এই কথাটা বলি যে যদি সে কঠোর পড়াশোনা করে, তাহলে কি বাক্যটা আরও শোনার ইচ্ছা থাকে না? বাক্যটা কি শেষ হয়? অবশ্যই শেষ হয় না। সো এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ হতে পারে না। আচ্ছা, পরের অংশটা আমরা পড়ি, শি উইল পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করবে। আচ্ছা, সে পরীক্ষায় পাস করবে এই কথাটা বললে আসলে আমাদের অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করতে হয় না তার অর্থটা পরিষ্কার বোঝানোর জন্য। এটা কিন্তু একদম ক্লিয়ার একটা মিনিং আছে যে শি উইল পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করবে। সো এইটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ। তো আমাদের নিয়মটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট বারবার যদি ট্যাগ কোয়েশ্চেন করতে, তাহলে এই বাক্যের মধ্যে যদি আমরা ট্যাগ করতে চাই তাহলে শি উইল পাস দ্য এক্সাম এইটা ধরে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটু আরও বলি, যদি আমরা যে ক্লজ, কিন্তু ক্লজ দুইটা, তো আমাদেরকে অবশ্যই একটা ক্লজ দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তো মাথায় রাখতে হবে আমরা যে ক্লজটা দিয়ে ট্যাগ কোয়েশ্চনটা করবো, একটু ভালো করে শোনো কারণ এটা অনেকেই ভুল করো। যে ক্লজটা দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চন করব, সেই ক্লজটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চনটা হাবোধক করতে হবে, পজিটিভ করতে হবে। আর সেই ক্লজটা যদি পজিটিভ থাকে ট্যাগ কোয়েশ্চন নেগেটিভ হবে। আর এই দিকে যে আমাদের সাবঅর্ডিনেট যে ক্লজটা আছে, এটা হা বোধক থাকুক না বোধক থাকুক সেটা আমাদের দেখার বিষয় না। ইট ডাজন্ট ম্যাটার এটা হা বোধকে আছে নাকি পজিটিভে আছে। সো পজিটিভে আছে না নেগেটিভ আছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের প্রিন্সিপাল যে ক্লজটা, সেই ক্লজটা কি নেগেটিভ নাকি পজিটিভ। যদি নেগেটিভ থাকে ট্যাগ কোয়েশ্চন পজিটিভ হবে, যদি নেগেটিভ থাকে ট্যাগ কোয়েশ্চন পজিটিভ হবে, আর যদি পজিটিভ থাকে ট্যাগ কোয়েশ্চন নেগেটিভ হবে। এইটুকু মাথায় আমাদের রাখতে হবে। আচ্ছা, তাহলে ইফ শি স্টাডিজ হার্ড শি উইল পাস দ্য এক্সাম। তো এখানে ওন্ট শি, কারণ উইল থেকে উইল নটকে সংক্ষেপে ওন্ট বলে, আর শি থেকে শি হয়েছিল ওন্ট শি। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের করে ইউ ওন্ট গো আউট, তুমি বাইরে বের হবে না, আনলেস ইট স্টপস রেইনিং, যদি না বৃষ্টি থামে। তো এখন তুমি বাইরে বের হবে না যদি না বৃষ্টি থামে, যদি না বৃষ্টি থামে এইটুকু অংশ যদি আমরা বলি যে যদি না বৃষ্টি থামে, তাহলে এর কিন্তু কোনো ক্লিয়ার মিনিং নাই। আবার এটা যদি বলি ইউ ওন্ট গো আউট, সো এইটা হচ্ছে কি এখানে মেইন ক্লোজ মানে প্রিন্সিপাল ক্লোজ। সো এইটাতে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চন করতে হবে। তাহলে এখানে ইউ থেকে ইউ হবে সাবজেক্ট, আর ওন্ট মানে উইল নট আছে এখানে, তাহলে এখানে উইলটা আসবে কারণ হাবোধক আছে আর না বোধক আছে, এটা হাবোধক করে দিতে হবে। সো উইল ইউ লিখতে হবে। ওকে, তারপরে আসো although he was tired, যদিও সে ক্লান্ত ছিল, he finished the work, সে কাজটা শেষ করলো। তো এখন যদিও সে ক্লান্ত ছিল এই কথাটা বললে কিন্তু বোঝা যায় যে তার পরিষ্কার অর্থ প্রকাশ হয় নাই, তার আরও কিছু বলার বাকি আছে। সো এটা প্রিন্সিপাল ক্লজ না, আমাদের প্রিন্সিপাল হচ্ছে হি ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করলো। তো হি থেকে হি হয়, আর ফিনিশড তো বিটুতে আছে তাহলে ডিড দিয়ে করতে হবে, এই জন্য হাবোধকে আছে না বোধক করে দেবে ডিডন্ট হি। ঠিক আছে, ডিডন্ট হি দিয়ে ট্যাগ কোয়েশ্চনটা করতে হবে। তারপর হচ্ছে শি অ্যাক্টস অ্যাজ ইফ শি নোজ এভরিথিং, সে আচরণ করে বা ভাব নেয় অ্যাজ ইফ যেন শি নোজ এভরিথিং, যেন সে সব কিছু জানে। তাইলে সে ভাব নেয় যেন সে সব কিছু জানে, যেন সে সব কিছু জানে এটা বললে কিন্তু বাক্যের ক্লিয়ার কোনো মিনিং আসে না। সো এখানে শি অ্যাক্টস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তো এটাতে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চন করতে হবে। শি থেকে শি হয়, আর যেহেতু অ্যাক্টস এখানে এস বা ইয়েস আছে, সো এটা বি1-এ আছে, তো বি1 থাকলে ডু বা ডাজ দ্য ট্যাগ কোয়েশ্চন করতে হয়, তাহলে এখানে ডাজন্ট শি। ঠিক আছে, হাবোধক ছিল না বোধক করে দিয়েছি আমরা। হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, এখানে হি সেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো আমাদেরকে এটা দিয়ে ট্যাগ কোয়েশ্চন করতে হবে। হি সেড দ্যাট, হি থেকে হি হয় আর সেড বি2-তে আছে, সো এটা হবে ডিডন্ট হি। আচ্ছা, তারপরেও অনেকেরই কমপ্লেক্স সেন্টেন্সে প্রবলেম থাকে, তোমরা আমার কথা 1 মিনিট শুনো। তোমাদের যদি তারপরে কমপ্লেক্স সেন্টেন্সে প্রবলেম থাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখানে কিছু সাবঅর্ডিনেট কনজাংশনসের একটা লিস্ট দিছি, এই লিস্টটা তোমরা ভালো করে একবার মুখস্থ করে ফেলবা। এই কনজাংশনগুলোর সাথে যে পার্টটা থাকবে বাক্যের সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, সেটা কিন্তু মেইন ক্লজ কখনো হতে পারে না, মানে প্রিন্সিপাল ক্লজ কখনোই হতে পারে না। সো এইগুলোর সাথে যে অংশটা থাকবে এই অংশটাতে কখনোই তোমরা ট্যাগ কোয়েশ্চন করবে না।
সহজ। এই তখন আর প্রিন্সিপাল ক্লজ কোনটা মেন ক্লজ কোনটা সেটা ধরার দরকার নেই। তুমি এই যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আমি এখানে দিলাম, একটা লিস্ট দিলাম, হলুদ করে দিলাম, এইগুলো তোমরা একটু পড়ে ফেলবা। এইগুলোর সাথে যে অংশটা থাকবে এই অংশটা বলেও ট্যাগ কোয়েশ্চেন করবা। যেমন ধরো এখানে দ্যাট আছে নিচে, দ্যাটের সাথে কি আছে, দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। সো এটা আমি ধরে নিব এটা সাবঅর্ডিনেট ক্লজ, সো এটা দিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো না। এখানে অ্যাজ ইফের সাথে এই অংশটা আছে, এখানে অলদোর সাথে এই অংশটা আছে, সো এটা সাবঅর্ডিনেট ক্লজ। আনলেস ইট স্টপস রেনিং, এটা সাবঅর্ডিনেট ক্লজ। ইফ শি স্টাডিজ হার্ড, এটা আর সাবঅর্ডিনেট ক্লজ। সো এইগুলোর সাথে যে অংশটা থাকবে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাতে আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো না। ওকে, আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 8, কমপ্লেক্স সেন্টেন্সে ফার্স্ট ক্লজে হোপ, বিলিভ, থিঙ্ক, সি ইত্যাদি ভার্বের পর দ্যাট কনজেক্টিভ উজ্জ্ব থাকলে সেকেন্ড ক্লজ বা অবজেক্ট ক্লজের উপর ভিত্তি করে ট্যাগ গঠন করতে হয়, কিন্তু দ্যাট থাকলে ফার্স্ট ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হবে। নিয়মটা আমরা আবার পড়ছি। কমপ্লেক্স সেন্টেন্সে ফার্স্ট ক্লজে হোপ, বিলিভ, থিঙ্ক, সি ইত্যাদি ভার্বের পর দ্যাট কনজেক্টিভ উজ্জ্ব থাকলে সেকেন্ড ক্লজ বা অবজেক্ট ক্লজের উপর ভিত্তি করে ট্যাগ গঠন করতে হয়, কিন্তু দ্যাট থাকলে ফার্স্ট ক্লজের সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হয়। ক্লিয়ার, একদম বিষয়টা একদম ক্লিয়ার যে হোপ, বিলিভ, থিঙ্ক, সি এই ধরনের ভার্বগুলোর পরে দ্যাট কনজাংশন অনেক সময় উজ্জ্ব থাকে। তো দ্যাট কনজাংশন যখন উজ্জ্ব থাকে তখন সেকেন্ড ক্লজ বা অবজেক্ট ক্লজও বলে এটাকে। সেকেন্ড ক্লজ বা অবজেক্ট ক্লজের উপর ভিত্তি করে ট্যাগ গঠন করতে হয়, কিন্তু দ্যাট যদি থাকে তাহলে ফার্স্ট ক্লজের সাবজেক্ট এবং ভার্বের উপর ভিত্তি করে ট্যাগ গঠন করতে হয়। এটা ক্লিয়ার একদম। যেমন আই থিঙ্ক হি ইজ রাইট, তো আই থিঙ্ক এখানে কিন্তু দ্যাট হওয়া উচিত ছিল, সো দ্যাট তারা দেয় নাই, সো এখানে আমার দ্যাট যেহেতু নাই তাহলে আমাদের অবজেক্ট ক্লজ কোনটা, এটা বা সেকেন্ড ক্লজ এটা, তো হি ইজ রাইট দিয়ে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, তাহলে ইজ অন্ট হি, হি থেকে হি আর ইজ আছে তাহলে ইজ অন্ট হি। বা করা এখানে যদি হি ইজ নট রাইট থাকতো তাহলে এটা আমরা কিন্তু ইজ হি লিখতাম, কারণ আমরা এই ট্যাগ কোয়েশ্চন এই ক্লজটা দ্বারা করতেছি। সো এই ক্লজটাই আমাদেরকে বলে দিবে যেটা ট্যাগ কোয়েশ্চনটা হা বোধক হবে নাকি না বোধক হবে। শি বিলিভস ইউ ক্যান ডু ইট, শি বিলিভস এখানে দ্যাট নাই, সো লাস্টে যে ক্লজটা ইউ ক্যান ডু ইট আমরা এটাতে করবো ক্যান্ট ইউ। উই সাপোজ দে ওন্ট কাম, সো এখানে আমাদের দে ওন্ট কাম এটাতে করবো। দে থেকে দে হয়, ওন্ট বলতে উইল নট, এটা তো উইল নট থেকে উইল আসবে, যেহেতু না বোধক এটা হা বোধক করতে হবে, তো উইল ইউ। হি হোপস ইট উইল রেইন টুডে, সো এটাও সেম আমরা এই অংশটাতে করবো, ইট উইল রেইন টুডে এটাতে করবো। তো ইট থেকে ইট, উইল থেকে উইল নটকে সংক্ষেপে লেখে ওন্ট, অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে, তাহলে ওন্ট ইট। আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার 9, কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজের ভার্ব ও সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। সো কম্পাউন্ড সেন্টেন্সে আসলে কিছু কনজাংশন থাকে, কোঅর্ডিনেট কনজাংশন থাকে, সেগুলো আমরা শিখে নিব। ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। তোমরা কষ্ট করে এই যে কয়েকটা আছে কনজাংশন এটা মুখস্থ করে নিবা, কারণ এইগুলা দিয়েই সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সগুলো থাকবে। তো এগুলোতে যখন এই দুইটা ক্লজ যুক্ত থাকবে তো আমরা কি করব, এইগুলোর পরের যে ক্লজটা থাকবে যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, তো এখানে সেকেন্ড ক্লজটা দিয়ে কিন্তু আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা করতে হবে। সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো তোমরা মুখস্থ রাখবা, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। ঠিক আছে, সো শি ওয়াজ টায়ার্ড বাট শি ফিনিশড হার হোমওয়ার্ক, সো বাটের পরে আছে শি ফিনিশড হার হোমওয়ার্ক, সো আমরা এই অংশটাতে ট্যাগ কোয়েশ্চেন করবো। শি থেকে শি হবে, আর ফিনিশড বি2তে আছে, সো এটা হবে ডিডন্ট শি, যেটা হা বলছে না বলতো ডিডন্ট শি। আই ওয়ান্টেড টু গো ফর এ ওয়াক ইয়েট ইট স্টার্টেড রেইনিং, তো এখানে ইয়েট আছে, ইয়েটের পরে যে ক্লজটা আছে আমরা সেই ক্লজটা দিয়ে করব। তো ডিডন্ট ইট, ইট থেকে ইট, আর স্টার্টেড বি2 আছে যেন ডিডন্ট ইট। হি ডিডন্ট স্টাডি হার্ড সো হি ফেইলড এক্সাম, সো দিয়ে দুইটা ক্লজ যুক্ত আছে, সো আমরা পরের ক্লজটা করব, তাহলে হি থেকে হি হবে, আর এটাও বি2তে আছে, সো ডিডন্ট হি হবে। দে প্লেড আউটসাইড অ্যান্ড দেয়ার প্যারেন্টস ওয়াচড দেম, তো এখানে অ্যান্ড দ্বারা দুইটা ক্লজ যুক্ত আছে, তো অ্যান্ডের পরে হচ্ছে দেয়ার প্যারেন্টস ওয়াচড দেম, তো দেয়ার প্যারেন্টস তাদের পিতামাতারা, তো এটা তো প্লুরাল দে হবে,
আর ওয়াস্ট বি2 আছে, সো ডিডন্ট দে। আই কল্ড হিম বাট হি ডিডন্ট আনসার মি, বাটের পরে হি ডিডন্ট আনসার, এই ক্লজটা আমাদের করতে হবে। তো হি থেকে হি হবে, আর এখানে যেহেতু ডিড নট অক্সিলারি ভার্ব হিসেবে বসে, সো আমরা এখানে ডিড দিয়ে করব। তো ডিডন্ট তো আর লেখা যাবে না, যেহেতু এটা নাবোধক ছিল, হাবোধক করবো ডিড হি। দ্য মুভি ওয়াজ লং ইয়েট ইট ওয়াজ ইন্টারেস্টিং। দ্য মুভি ওয়াজ লং ইয়েট ইট ওয়াজ ইন্টারেস্টিং, সো ইয়েটের পরে যেটা আছে সেটাতে করবো। ইট থেকে ইট হবে, ওয়াজ থেকে ওয়াজন্ট ইট, ওয়াজন্ট ইট। The movie was long, yet it was interesting, wasn't it? You must hurry. You must hurry or you will miss the train. তো or এর পরে যেটা আছে সেটাতে করবো ইউ থেকে ইউ, উইল থেকে উইল নট, তো উইল নটকে একসাথে ওন্ট লেখে, তো ওন্ট ইউ। I don't like spicy food, nor does my brother. তো এখানে ডাজ অক্সিলারি ভার্ব, সো এখানে মাই ব্রাদারের পরিবর্তে হি আর ডাজ দিয়ে করতে হবে। নর তো নেগেটিভ শব্দ, তাই না? সো এটা ডাজ হি, ডাজন্ট হি লেখা যাবে না। রুল নাম্বার 10, as well as, and not, with, together with, along with, accompanied by, in addition to, rather than ইত্যাদি দ্বারা দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই জানে না। সো এই নিয়মটা থেকে প্রায়ই আসে কোয়েশ্চেন, সো তোমরা একটু ভালো করে শুনে নাও। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, রাদার দেন ইত্যাদি দ্বারা যখন দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। He as well as his friends has done the work. এই as well as দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, সো আমরা এখানে প্রথমটাকে ধরেই কাজ করতে হবে। তাহলে হি থেকে হি হবে, আর এখানে হ্যাজ আছে, তো আমরা বলছিলাম যে হ্যাভ হ্যাজ থাকলে এগুলো দিয়ে করবো। তো হি এর সাথে হ্যাজ হবে, হ্যাজন্ট হি, হা বলতে বলছেন আদৌ করে দিলাম। দ্য টিচার অ্যান্ড নট দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবল। তো দ্য টিচার অ্যান্ড নট দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবল। তো দ্য টিচার পরিবর্তে অ্যান্ড নটের আগে কি দ্য টিচার না, এরপর দ্য স্টুডেন্টস, সো আমাদের প্রথম হচ্ছে দ্য টিচার। তো দ্য টিচারের পরিবর্তে হি হয়, আর এখানে বার হচ্ছে ইজ, তাহলে ইজন্ট হি। রহিম উইথ হিজ ব্রাদার্স হ্যাজ জয়েন দ্য টিম। তো উইথ দিয়ে দুইটা শব্দ যুক্ত হচ্ছে, উইথের আগে হচ্ছে রহিম, তো রহিমের পরিবর্তে হি হয়। আগেই বলছি যে এখানে প্রোনাউন হবে সবসময়, হ্যাঁ। তো রহিমের পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন হবে, তো ট্যাগ কোয়েশ্চেন আমরা হি লিখবো রহিমের পরিবর্তে হি, আর হি এর সাথে হ্যাজ হয়, তাহলে হ্যাজন্ট হি। দ্য প্রেসিডেন্ট অ্যাকম্পানিড বাই হিজ গার্ডস ইজ লিভিং নাও। তো অ্যাকম্পানিড বাই দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত, তো প্রথম হচ্ছে দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্টের বলতে হি হবে, আর ইজ আছে এখানে, তাহলে ইজন্ট হি। মিনা অ্যালং উইথ হিজ আঙ্কল ওয়েন্ট টু ঢাকা। তো মিনা অ্যালং উইথ হিজ আঙ্কেল, তো অ্যালং উইথ দ্বারা মিনা এবং হিজ আঙ্কেল দুইটা সাবজেক্টকে যুক্ত করেছে। সো এই ক্ষেত্রে আমরা মিনার পরিবর্তে আমরা সি লিখবো এখানে ট্যাগ কোয়েশ্চেনে, আর যেহেতু এখানে ওয়েন্ট বি2 আছে, সো ডিড দ্য নেগেটিভ ডিড দিয়ে করতে হবে। আবার করে তো হাবোধক আছে, সো এটাকে আমরা নাবোধক করে দেবো, ডিডন্ট সি। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস আই এম গোয়িং টু ভিজিট দ্য জু টুডে। তো আই অ্যালং উইথ, তো অ্যালং উইথ দ্বারা দুইটা আছে, আই আছে এবং মাই ফ্রেন্ডস আছে, সো এখানে আই দিয়ে করতে আই থেকে আই হয়, আর এম গোয়িং টু ভিজিট, তো এম নট, এম নটকে সংক্ষেপে বলতে হয় আরন্ট, সো এম নট লেখা যাবে না, এটাকে আরন্ট লিখতে হবে, আরন্ট আই। ইউ রাদার দেন রাতুল আর রেসপন্সিবল ফর দিস। তো রাদার দেন দ্বারা দুইটা সাবজেক্ট ইউ অ্যান্ড রাতুল, তো ইউ এর পরিবর্তে ইউ হবে, আর এখানে আছে আরন্ট ইউ। আশা করি বুঝতে পারছো। তবে এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে পড়বা। রুল নাম্বার 11, not only but also, not but, either or, neither nor, অথবা অর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট সবসময় দেয়া হয়। নট অনলি বাট অলসো, নট বাট, আইদার অর, নাইদার নর, অথবা অর দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে সবসময় ট্যাগ কোয়েশন
দে হয়, ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট দে হয়, এটা মাথায় রাখতে হবে। যেমন নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল, সো নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস তো অল টাইম দে হবে। আর এখানে হাবুদক আছে, তো আর আছে, আর দেওয়ার সাথে আর হয়, আর অন্ট দে। আইদার ইউ অর ইউর ব্রাদার্স আর রেসপন্সিবল, হয় তুমি অথবা তোমার বাইরা এর জন্য দায়ী। আসলে আমার বাংলা বলার প্রয়োজন নেই আশা করি, কারণ বাক্যগুলো অনেক সহজ। আইদার ইউ অর ইউর ব্রাদার্স আর রেসপন্সিবল, তো এইটা আইদার অর দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত থাকলে, দুটো সাবজেক্ট যুক্ত থাকলে দে হয়, তো আমরা এখানে দে হবে, আর এখানে আর আছে তো এটা তো আরন্ট দে, হাবুদক আছে না হাবুদক করে দিলাম। নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার্স ওর প্রেজেন্ট, এটা বলছে যে ছাত্রছাত্রীরাও এবং শিক্ষক কেউই প্রেজেন্ট ছিল না, ছাত্ররাও না শিক্ষকরাও উপস্থিত ছিল না। তাহলে এখানে নাইদার নর দেওয়া দে হবে, আর বাক্যটা তো নেগেটিভ, সো এখানে ওয়ারেন্ট দে লিখলে হবে না, হ্যাঁ, বাক্যটা না বোধক। কিন্তু দ্য ক্যাট অর দ্য ডগস হ্যাভ মেড দিস ম্যাচ, তো এখানে অর দ্বারা দ্য ক্যাট এবং দ্য ডগস আছে, সো এই সাবজেক্ট হবে দে, তাহলে দে লিখলাম। আর হ্যাভ মেড, এটা হ্যাভ তো অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাভন্ট দে। রুল নাম্বার 12, কমন জেন্ডার হিসেবে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে সাবজেক্ট হি হয়, মানে কমন জেন্ডার হিসেবে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে সাবজেক্ট। তো কমন জেন্ডার আমরা জানি যে উভয়কেই বোঝায়, যেটা সেটা হচ্ছে কমন জেন্ডার। যেমন ম্যান ইজ মর্টাল, তো ম্যান তো মানুষ মরণশীল, এর বাংলা হচ্ছে মানুষ মরণশীল, এখানে ম্যান বলতে পুরুষ বোঝায় নাই, ম্যান বলতে সকল মানুষকে বোঝাইছে, যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, সো এটা কমন নাউন, সো কমন জেন্ডার। তো এই ক্ষেত্রে আমরা এটা হি লিখবো, যেমন ম্যানের প্রতি হি, আর অক্সিলারি ইজ আছে, তাহলে ইজন্ট হি, কারণ বাক্যটা হাউ না আবদ্ধ করতে হবে। আ পেট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, একজন দেশপ্রেমিক তার দেশকে ভালোবাসে, এ পেট্রিয়ট এটাও তো কমন জেন্ডার, সো এক্ষেত্রে হি হবে, কারণ দেশপ্রেমিক ছেলে হতে মহিলা হতে পারে, সো হি। আর এখানে যেহেতু মেইন ভার্ব ডু ডাজ দিয়ে করতে হবে, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সো হি এর সাথে ডাজ এর জন্য ডাজন্ট হি। আর ডক্টর সার্ভস পেশেন্টস, একজন ডাক্তার রোগীর সেবা করেন, তো আর ডক্টর এর পরিবর্তে তো হি হবে, যেহেতু এটা কমন জেন্ডার। আর এখানে যেহেতু বারোতে এস বাই এস আছে, সো এটা ডো বা ডাজ দিয়ে করতে হবে, তো সাবজেক্ট হি এর সাথে ডাজ হয়, যেটা ডাজন্ট হি। রুল নাম্বার 13, প্রবাদ বাক্যের ক্ষেত্রে ইজন্ট ইট দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমনটা আবার পড়ছি, প্রবাদ বাক্যের ক্ষেত্রে ইজন্ট ইট দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। অল কভেট অল লস, এটা একটা প্রবাদ বাক্য, সো ইজন্ট ইট। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, ইজন্ট ইট। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড, এটাও ইজন্ট ইট দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। রুল নাম্বার 14, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে, যেমন দ্য ফাদার, দ্য মাদার, দ্য বিস্ট, এগুলো হচ্ছে ফাদার মাদার বিস্ট, এগুলো তো হচ্ছে কমন জেন্ডার, বাট এগুলো যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো বোঝে, যেমন মাতৃত্ব, পিতৃত্ব, পশুত্ব, মাতা পিতা পশু এরকম না, মাতৃত্ব পিতৃত্ব পশুত্ব এরূপ বোঝালে ট্যাগ করতে হবে ইট দিয়ে, সাবজেক্ট ইট নিতে হবে, সি বা হি হবে না, ঠিক আছে। তো আমরা আবার বলি, কমন নাউন যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করবে তখন সাবজেক্ট ইট হয়ে যাবে, ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেনে। তো কমন নাউন কোনটা আমরা জানি, যে যেমন এই সবাইকে কমনলি বোঝায়, যেমন মাদার মা, ফাদার, হ্যাঁ, বিস্ট পশু, এগুলো হচ্ছে কমন নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেটাকে টাচ করা যাবে না বাট অনুভব করা যাবে, যেমন মাতৃত্ব, মাতা হচ্ছে কমন নাউন, বাট মাতৃত্ব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ মাতৃত্ব ভাব এটা বোঝা যায়, ফিল করা যায়, কিন্তু এটাকে ধরা যায় না। সেম দ্য বিস্ট, পশুত্ব, এটাকেও কিন্তু ফিল করা যায়, অনুভব করা যায়, কিন্তু টাচ করা যায় না, সো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যেরকম ফাদার মাদার বিস্ট, এই কথাগুলো হচ্ছে কমন নাউন, কিন্তু এইগুলো যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করে তখন এই ক্ষেত্রে সাবজেক্ট ইট হয়ে যায় ট্যাগের, ঠিক আছে। সো আমরা দুটো উদাহরণ দেখি। দ্য মাদার রোজ ইন হার, এই বাক্যের অর্থ হচ্ছে যে
যে ওনার মধ্যে মাতৃত্ব ভাব জেগে উঠলো বা মাতৃত্ব জেগে উঠলো। এই যে দ্য মাদার দ্বারা কিন্তু মাতৃত্ব বুঝাইছে, সো এখানে মা বোঝায় নাই, সো এক্ষেত্রে শি লেখা যাবে না। তো দ্য মাদারের পরিবর্তে আমরা এই যে ইট লিখবো। আর রোজ, রাইস থেকে রোজ, সো এটা হচ্ছে B2-তে। তো B2-তে যদি তাকে ডিড দ্য কোয়েশ্চেন করতে হয় তখন হা বোধক হয়ে আছে, সো আমরা ডিডন্ট লিখে দেবো, ডিডন্ট ইট। দ্য মাদারের পরিবর্তে ইট আর ডিডন্ট ইট। দ্য বিস্ট ইজ দ্য এম্বডিমেন্ট অফ ক্রুয়েলটি, যে পশুত্ব হলো নিষ্ঠুরতার প্রতীক। তো এই যে পশুত্ব, এটা তো পশুত্ব বুঝাইছে, পশু বুঝাই নাই, সো দ্য বিস্ট পশুত্ব, এরপর ইট হবে। আর যেহেতু এখানে অক্সিলারি ইজ আছে তাহলে ইজন্ট ইট। রুল নাম্বার 15, ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি এ জাতীয় শব্দের পর হু রিলেটিভ প্রোনাউন থাকলে মূল সাবজেক্ট ও মূল ভার্ব খুঁজে বের করে টেক কোয়েশ্চেন করতে হয়। ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি এ জাতীয় শব্দের পর হু রিলেটিভ প্রোনাউন থাকলে মূল সাবজেক্ট ও মূল ভার্ব খুঁজে বের করে টেক কোয়েশ্চেন করতে হয়। আচ্ছা, আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি। ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, আমি তোমাদের শিক্ষক। আসলে এখানে একটু জানা রাখতে হবে যে ইট ইজ আই হু মানে কি আমি, ইট ইজ দে হু তারাই, ইট ইজ শি হু সেই, ইট ইজ ইউ হু তুমি। এই যে আমরা জোর করে মাঝে মাঝে বলি, যেমন একবার বলে আমি আর বলে আমি, তো এই যে আমি তুমি তারাই, এরকম জোর করে যখন আমরা কোনো কথা বলি তখন বাক্যের প্যাটার্নটা হচ্ছে ইট ইজ আই হু, ইট ইজ দে হু, ইট ইজ শি হু, ইট ইজ ইউ হু। তো এইখানে অ্যাকচুয়ালি কথাটাকে জোর দেওয়ার জন্যই এই প্যাটার্নটা ব্যবহার করা হয়। সো এখানে আমরা যদি একটু পরিবার করা যে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, এই কথাটার মানে হচ্ছে যে আমি তোমার শিক্ষক। সো এখানে ইট ইজ, এই যে ইট ইজ যে বাক্যের শুরুতে আছে, আসলে এটা কিন্তু কোনো কথাই না, কারণ এর কোনো মূল্যই নাই এখানে। এখানে হচ্ছে আমি তোমার শিক্ষক, তাহলে এখানে হচ্ছে আই, সো সাবজেক্ট হচ্ছে আই। তো এখানে যে আইতে আমাদের বলা হচ্ছে যে এই জাতীয় শব্দের বহু রিপ্রেজেন্ট থাকলে মূল সাবজেক্ট ও মূল ভার্ব খুঁজে বের করতে হবে। মূল সাবজেক্ট তো আই, আর আয়ের সাথে এখানে এম হয়েছে, সো ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, যে আমি তোমার শিক্ষক। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর আই তো বসাইলাম, তো এখানে এম, হ্যাঁ এম হয়। তো এম এর সাথে যে করা যেত হাবুদক, তো এম এর সাথে নট হইলে এম নট, তো এম নটকে কন্ট্রাক্টেড ফর্ম করলে আরন্ট হইতো, আরন্ট আই। ইট ইজ দে হু হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, তারাই কাজ প্রজেক্টটা শেষ করেছে। তো তারাই, তো এখানে দে হচ্ছে সাবজেক্ট, সো দে লিখতে হবে। আর হ্যাভ দে করা হয়েছে, যে হ্যাভন্ট দে, হাবুদের কাছে যে নাবুদক করে দেওয়া হইলো। ইট ইজ শি হু হ্যাজ হু ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, তো এখানে শি, তো শি হবে। আর ওয়াজন্ট শি, ওয়াজ যেহেতু এখানে আছে তো ওয়াজন্ট শি। ইট ইজ ইউ হু আর দ্য লিডার, এখানে ইউ হচ্ছে মূল সাবজেক্ট, তাহলে ইউ হবে। আর আর থেকে আর নট হবে, তো আর নটকে সঙ্গে হলে আরন্ট ইউ, আরন্ট ইউ। রুল নাম্বার 16, পরিমাণ বা সময়বাচক প্লুরাল ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ড সাবজেক্ট হলেও সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হয় এবং টেক কোয়েশ্চেন করে সাবজেক্ট ইট বসে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। পরিমাণ বা সময়বাচক প্লুরাল ওয়ার্ড বা ফ্রেজ সাবজেক্ট হলেও সাবজেক্ট সিঙ্গুলার হয় এবং টেক কোয়েশ্চেন করে সাবজেক্ট ইট বসে। যেমন ধরো এখানে কয়েকটা উদাহরণ, 20 ইয়ার্স ইজ আ লং টাইম, যে 20 বছর কিন্তু দীর্ঘ একটা সময়। যে 20 ইয়ার্স এটা কিন্তু এই সময়বাচক প্লুরাল ওয়ার্ড, সো বলাই হয়েছে যে সময়বাচক প্লুরাল ওয়ার্ড বা প্লুরাল ফ্রেজ থাকলে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হয়। যেমন ধরো 20 ইয়ার্স ইজ দিছে, এখানে আর কিন্তু দেয় নাই, সো এটা মাথায় খেয়াল রাখবা। তো 20 ইয়ার্সের পরিবর্তে ইট নিতে হবে, কারণ আমাদের নিয়মটি হচ্ছে পরিমাণ বা সময়বাচক প্লুরাল ওয়ার্ড বা ফ্রেজ যাই থাকুক না কেন সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার হয়, তাহলে এক্ষেত্রে আমাদের থেকে ইট হবে। তো 20 ইয়ার্স এরপর আমরা ইট, আর ইন দ্য অক্সিলারি হচ্ছে ইজ, তাহলে ইজন্ট ইট। 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 10 মাইল অনেক লম্বা পথ বা অনেকটা পথ। সো 10 মাইলস এটাও সেম কীরকমভাবে এটার প্রতি ইট হবে, আর এখানে অক্সিলারি ইজ আছে, তাহলে হবে ইজন্ট ইট। $10 is too much to pay for a book, তো $10 এর পরিবর্তে ইট, আর এখানে থেকে isn't it. A few days is all I need, a few days is, a few days এর পরিবর্তে ইট হবে আর isn't it. Several minutes is all I have, তো several minutes এর পরিবর্তে ইট আর isn't it. আশা করি
ভিডিওটি ভালো লেগেছে। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। তোমাদের যে কোনো ধরনের সমস্যা যদি থাকে ইংরেজিতে, আমি চেষ্টা করবো এগুলো সমাধান করে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবা। থ্যাংকস ফর ওয়াচিং।